মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রিট খারিজ, আপিলের ঘোষণা রিটকারীর। বৃষ্টি মাথায় নিয়ে অষ্টম দিনের মতো রাজপথে সমর্থকরা। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের অবস্থান। সব আসামিকে দ্রুত গ্রেফতার করে রহস্য উন্মোচনের আহ্বান। ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও থামছে না পুশইন। ফেনী, পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত থেকে আরও ৬৫ জনকে জোর করে পাঠালো বিএসএফ। রাজধানীতে বহুতল ভবন নির্মাণের হিড়িক, টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে নকশা অনুমোদনের অভিযোগ। নিজ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে নিশ্চুপ রাজুক চেয়ারম্যান। এবং ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী নিহত। সংবেদনশীল এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। ইহুদি বিদ্বেষ থেকে হামলা, দাবি তেল আবিবের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করার রিট খারিজ করে দেন উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের একটি অংশ নগর ভবন অভিমুখে মিছিল বের করেন, আরেকটি অংশ দ্রুত শপথের দাবিতে কাকরাইলে অবস্থান নিয়েছেন। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। এদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উচ্চ আদালতে রিটের আদেশ পড়া শুরু হয়। ১১:৩০টায় রায় ঘোষণা করেন উচ্চ আদালত। এই রায়ের পর মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই বলেও জানান ইশরাকের আইনজীবী। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন এবং কাকরাইলে আছেন তানভীর হাসান মেঘ। সরাসরি প্রথমে যাচ্ছি আফজালের কাছে। মূলত দুটি গ্রাউন্ডে ইশরাকের শপথ না নেওয়ার নির্দেশনা আছে যে রিটটি করা হয়েছিল সেটি খারিজ হয়েছে। গ্রাউন্ড নাম্বার ১ হচ্ছে যে এই মামলায় যিনি রিটটি করেছেন তিনি রিটটি করার এখতিয়ার রাখেন না, কারণ তিনি কোনো সংক্ষুব্ধ পক্ষ নন। এই গ্রাউন্ডে রিটটি খারিজ হয়েছে। আরেকটি গ্রাউন্ড ছিল রিটের, সেটি হচ্ছে যে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রয়েছে এবং সেই আপিলটি করতে পারে বিবাদী পক্ষ, অর্থাৎ নির্বাচন কমিশন অথবা সাবেক মেয়র ফজলেনুর তাপস, যাকে অবৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচনী রায়ে। তারা এই দুইজন মূলত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন, কিন্তু তারা কেউ আপিল করেননি। উল্টো নির্বাচন কমিশন তাকে মেয়র হিসাবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে। সেই কারণে তৃতীয় একজন পক্ষ এসে রিটটি করবেন জনস্বার্থের কথা বলে, সেই কারণে এই রিটটি চলতে পারে না এবং এই রিটটি চালু হওয়ার বা মেনটেনেবল করার কোনো গ্রহণযোগ্যতা নাই। মূলত এই দুটি গ্রাউন্ডেই ইশরাকের শপথ গ্রহণের যে রিটটি হয়েছিল সেটি খারিজ হয়ে গেছে। এখন ইশরাকের আইনজীবী বলছেন যে উচ্চ আদালতের আদেশের পরও ইশরাককে যদি শপথ দিতে না দেওয়া হয় বা শপথ না দেওয়া হয় বা ইশরাককে শপথ না পড়ানো হয়, তাহলে এটি গুরুতর আদালত অবমাননার শামিল হবেন এবং যে মন্ত্রণালয়ের দায়িত্ব ইশরাককে শপথ পড়ানোর, তারা যদি সেটি না করেন তাহলে সেই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তাকে পর্যন্ত আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে মামলা করা হবেন। এটি ইশরাকের তরফ থেকে তারা স্পষ্ট নির্দেশনা পেয়েছেন। অন্যদিকে রিটকারীর আইনজীবী, যার রিটটি খারিজ হয়ে গেছে, তার আইনজীবী বলছেন যে তারা এই রায়ের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যেই সর্বোচ্চ আদালতে আপিল করবেন। আজকে যেহেতু বৃহস্পতিবার আদালতের শেষ কার্যদিবস, মাঝে শুক্রবার রয়েছে, শনিবার রয়েছে, এই দুদিন আদালত বন্ধ থাকবে। আজকেই তারা যে আদেশটি হয়েছে সেই আদেশের কপিটি তারা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করবেন, এটি কিন্তু জানিয়েছেন। আর যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে ২৭
মার্চ অর্থাৎ 27শে মের মধ্যে ইশরাককে শপথ পাঠ করাতে হবে। সময় হাতে রয়েছে, আর রোববার এবং সোমবার এই 2 দিনের মধ্যেই কিন্তু শপথ পাঠ করাতে হবে ইশরাককে, যদি এই সময়ের মধ্যে সর্বোচ্চ আদালত থেকে রিটকারী অন্য কোনো আদেশ নিয়ে আসতে না পারেন। তো আদালত থেকে এই ছিল মূলত ইশরাকের শপথ গ্রহণের ইস্যুতে রিটের আদেশের বিষয়ে সবশেষ খবর। ইশরাক সমর্থকদের বিক্ষোভের খবর জানাবেন আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘ রয়েছেন, তিনি সেখান থেকে আমাদেরকে ইশরাক সমর্থকদের বিক্ষোভের খবর জানাবেন বা অবস্থান কর্মসূচির খবর জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু হাইকোর্ট থেকে যে রায় আসে ইশরাকের এখন আর শপথ করতে কোনো বাধা নেই, তার পরপরই কিন্তু কাকরাইল মোড়ের যে নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন গতকাল রাত থেকে, তার পরপরই কিন্তু তারা এই রায় পাওয়ার পরপরই কিন্তু তারা আনন্দে অনেকটা খুশি উঠেছে এবং আমরা দেখছি যে তারা এখানে আনন্দ মিছিল করতেছে এবং সেই সঙ্গে হাতের তালির মাধ্যমে এই যে পুরো রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে সেই কাকরাইল মোড়ে কিন্তু আমরা দেখছি যে স্লোগানে মুখরিত পুরো যে এলাকা। তবে এই গেল কয়েকদিন যে স্লোগান ছিল সেটি দাবি আদায়ের প্রেক্ষিতেই স্লোগানটি ছিল, তবে আজ আমরা দেখতে পাচ্ছি যে আনন্দের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসই আমরা দেখতে পাচ্ছি। এখানকার বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে রায় আসার সঙ্গে সঙ্গে তারা বলছে যে এই শপথ অতি দ্রুতই নিতে হবে এবং সেই সঙ্গে তারা বলছে যে এখান থেকে যতক্ষণ পর্যন্ত তাদের আরেকটি দাবি অর্থাৎ যে 2 উপদেষ্টার দাবির জন্য তারা গেল 2 দিন ধরে আন্দোলন করছেন, যতক্ষণ পর্যন্ত এই 2 উপদেষ্টা পদত্যাগ করবে না সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তারা বলছে যে এই কাকরাইল মোড় তারা ছাড়বে না এবং তারা বলছে যে তারা বারবার বলছে যে এই 8ম দিন পর্যন্ত অপেক্ষা করার কারণেই প্রমাণ পেয়েছে তারা বারবার বলছে যে এই রায়ের মাধ্যমেই মূলত বিএনপি নেতা ইশরাক জিতে গিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, তখনই আওয়ামী লীগের যে প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরে 2 ফেব্রুয়ারি ভোটের ফলের যে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন শপথ দিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ তুলে বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ কিন্তু মামলা করেন ইশরাক এবং গত 27 মার্চ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপর পরে কিন্তু আমরা দেখছি যে গেল 8 দিন ধরে কিন্তু যে এই যে তারা রাজপথে আন্দোলন করছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ হাইকোর্ট থেকে রায় আসার পরপরই কিন্তু এখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আনন্দে ফুঁসে উঠেছে। তো এই ছিল আমার কাছ থেকে এখানকার সর্বশেষ খবর। রাজধানীর কাকরাইল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। এর আগে হাইকোর্টে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রদল নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন ছাত্র নেতাকে এভাবে খুন করার পরও প্রশাসন খুনিদের বিচারের আওতায় আনতে না পারায় ক্ষোভ জানান ছাত্রদলের নেতাকর্মীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন তারা। গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদলের স্যার AF রহমান হল ইউনিটের সাহিত্য সম্পাদক সাম্যকে। ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমরা বিগত প্রায় 7টি কর্মসূচি পালন করেছি। তো সেদিন আমরা বারবার বলেছি যে মূল অপরাধীরা তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছে ছাত্রদল। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ এবং ছাত্রদলের কেন্দ্র যারা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সহযোগী যাদের বিভিন্ন ইউনিট রয়েছে, তারা আজকে শাহবাগে
অবস্থান নিয়ে সকাল 10টা থেকে তারা অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন সাম্য হত্যার যে মূল হোতা তাদেরকে গ্রেপ্তারের দাবিতে মূলত আজকের এই রাজপথে তাদের অবস্থান। নবম দিনের মতো এই কর্মসূচিতে ছাত্রদল তাদের দাবি জানাচ্ছেন, বলছেন ছাত্রদলের যে নেতা সাম্য যে হত্যা হয়েছে তাকে তার যে মূল হত্যাকারীর তাকে গ্রেপ্তারের এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ প্রশাসন কিংবা সরকার কোনো পক্ষ থেকে নেওয়া হয়নি। একই সঙ্গে তারা বলছেন যে ক্যাম্পাস নিরাপদ নয়, যে কারণে তারা ক্যাম্পাসের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার যে দাবি তুলে তারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন। অর্থাৎ তারা বলছেন যে এই ভিসি এবং প্রক্টরের অধীনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ নয়, যে কারণে এবং তারা এই আজকের এই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন তাদের পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু পরিবেশ বিরাজ করতে হবে। একই সঙ্গে 6 জন গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন যে সাম্য হত্যার ঘটনার পরপরই দুই দফায় তাদের 3 জন করে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মূল আসামি গ্রেপ্তার না হয় তাদের এই প্রতিবাদ। আমরা কিন্তু দেখছি যে শুধু এই অবরোধের কারণে যেহেতু এই শাহবাগ এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, এই যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ কিন্তু কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছে। তবে সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। তারা বলছে যে তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন ঠিকই, তবে এটাও সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গার এক ছাত্র হত্যা হয়েছে, সেই হত্যার মূল যে তারা দাবি জানছে ছাত্রদল, সেই দাবিটি যদি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রশাসন যদি সেই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে এবং এই দাবি তাদের মেনে নেওয়ার বিষয়ে যদি কার্যকরী উদ্যোগ নেয়, তাহলে আসলে জনগণের দুর্ভোগটাও কিন্তু অনেকটা কমে আসে। সেই বিষয়গুলো কিন্তু এই সাধারণ মানুষও কিন্তু বলছিলেন। অর্থাৎ এখনও মধ্যে দেখছেন যে আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা পালন করবে শাহবাগ এলাকায়। শুধু শাহবাগেই নয়, শাহবাগ ছাড়িয়ে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও কিন্তু ছাত্রদলের একটি অংশ তারাও কিন্তু সেখানে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন, অবস্থান করবেন এবং তারা যদি আর বেশি সময় নেন, অর্থাৎ দাবি যদি দীর্ঘায়িত হয় দাবি পূরণের ক্ষেত্রে, তাহলে তারা কঠোর কর্মসূচি দিবেন বলেও হুঁশিয়ারি করছেন এই ছাত্রদলের নেতা যারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগে ছাত্রদের যে অবরোধ কর্মসূচি রয়েছে তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। অবৈধভাবে ভবন নির্মাণ কিংবা নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে শক্ত অবস্থানে গেলেও নিজ কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে অনেকটা নীরব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে একজনের দায়িত্বে থেকে আরেকজনের আওতায় 7টি ভবনের নকশার অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আশরাফ সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অনিয়মের সত্যতা মিলেছে স্বীকার করলেও ব্যবস্থা নেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে দায়সারা বক্তব্য রাজুক চেয়ারম্যানের। এসএল মামুনকে সঙ্গে নিয়ে বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে গড়ে উঠছে শত শত বহুতল ভবন। আইনের ব্যত্যয়ে জড়িত থাকার অভিযোগ খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। সময় সংবাদের হাতে আসে কয়েকটি ভবনের রাজুকের দেয়া অবৈধ অনুমোদনের নকশার নথি। এতে দেখা যায় অনলাইন আবেদন ফর্মে নাজিম উদ্দিন ভূঁইয়াকে 10 তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত ঠিকানা উল্লেখ করা হয়েছে রাজুকের জোন 1 বাসন মৌজা জয়দেবপুর থানা। তবে মূল কাগজে দেখা যায় অনুমোদন দেওয়া হয়েছে রাজুকের জোন 3-1 ঢাকার জোয়ার সাহারা মৌজায়। রাজধানীর ইসিবি চত্বর থেকে সরু গলি ধরে রাস্তার সামনে এগোলে দেখা যায় সড়কের শেষ প্রান্তে চলছে বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ। 2022-এর ড্যাপের ম্যাপ বলছে এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু গুগল ম্যাপের 2010 থেকে 2025 পর্যন্ত দেখা যায় এলাকাটি পুরোটাই জলাশয় ও কৃষি জমি। 2022 সাল পর্যন্ত তখন থেকে হচ্ছে যে আস্তে আস্তে এখানে যে মাটি ফেলাইছে, তারপর হচ্ছে এটা লেভেল করছে। তার আগে এটা বিল ছিল, মাছ চাষ হইতো। দুর্নীতি ঠেকাতে 2019 সালে অনলাইন সেবা চালু করে রাজু। নতুন নিয়মে আবেদনকারী যে আইডিতে ছাড়পত্রের জন্য আবেদন করবে, একই আইডিতে নকশার জন্য আবেদন করতে হবে। কিন্তু অবৈধভাবে অনুমোদন পাওয়া সকলেরই অনলাইন আইডি পাসওয়ার্ড হারিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে রাজুকের ভূমি ছাড়পত্রগুলোর সত্যতা নিয়ে। কিউআর কোড স্ক্যান করলে কোনো তথ্যই পাওয়া যায় না।
রাজুকের আদেশ অনুযায়ী 2023 সালের 9 ফেব্রুয়ারি সহকারী অথরাইজড অফিসার থেকে অথরাইজড অফিসার পদে পদোন্নতি দেওয়া হয় শেগুফতা শারমিন আশরাফকে, যেখানে দেখা যায় তিনি কখনো দিনের একজনের দায়িত্বে ছিলেন না। পদোন্নতির 1 মাসের মধ্যে 7টি 10তলা ভবনের নকশা অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এই অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছে সে সময়ের জোন 1-এর দায়িত্বে থাকা ইমারত পরিদর্শক ও বিসি বোর্ডের সদস্যের নাম। জায়গা পরিদর্শনে গিয়েছিল, আপনাকে কে নির্দেশনা দিয়েছিল? আপনি তখন একের দায়িত্বে অফিসার বলেছেন না 3-এর দায়িত্বে থাকা অফিসার বলেছেন? কমিটিতে আলোচনা হয়েছে, কমিটিতে যেভাবে উপস্থাপন হয়েছে তারা যুক্তিপূর্ণ করছে। শেগুফতা শারমিন আশরাফের মহাখালী অফিসে গেলে রুমে প্রবেশে বাধা দেওয়া হয়। আমরা দেখতে চাই যে এ বিষয়ে রাজুকের চেয়ারম্যান কি ব্যবস্থা নিচ্ছে। অনিয়মের বিষয়টি স্বীকার করে গতানুগতিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজুক চেয়ারম্যান। সিস্টেম হয় এটা অনেক সহজ। তখন সিপিটা ছিল মানে আধা অনলাইন আধা হার্ড কপি। এটা একটা তখন মানে কিছু অনিয়ম করারও সুযোগ কিন্তু ছিল সে সময়। তার সেখানে পোস্টিং কোথায় ছিল আর কি ছিল আর ফরেনটা কেন এরকম হলো, এইটা আমি অলরেডি তদন্ত করার নির্দেশ দিয়েছি। একদিকে অনিয়ম করে ভবন নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ফেনী, পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে নারী শিশুসহ 65 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। বিজিবি জানায় ভোরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 24 জনকে পুশ ইন করে বিএসএফ। তারা কুড়িগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তত 2টি সীমান্ত দিয়ে শিশু, নারী সহ 20 জনকে পুশ ইন করে ভারত। তাদের আটকের পর থানায় দিয়েছে বিজিবি। এছাড়া পঞ্চগড়ের জয়ধরডাঙ্গা সীমান্ত দিয়েও পুশ ইন করা হয়েছে আরও 21 জনকে। এদিকে পুশ ইনের ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে জানায় বিজিবি। নাটোরে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান বুধবার রাতে বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে হাত ধোয়ার জন্য বাড়ির উঠোনে টিউবওয়েলের কাছে যায় 12 বছরের শিশু বিথি খাতুন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি দেয়াল ভেঙে শিশুটির ওপর পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাভ, তবে গত বছরের তুলনায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। একযোগে সরবরাহ হওয়ায় আমের দাম কিছুটা কম। গত বছর যে আম 3000 টাকা মন বিক্রি হয়েছে, এবার সেই আমে 2000 টাকাও পাচ্ছেন না ব্যবসায়ীরা। ক্রেতার চেয়ে আমের সরবরাহ বেশি হওয়ায় দামে এর ধস বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা বাড়লে দাম বাড়ার আশা তাদের। এবার বাণিজ্যের সংবাদ। বাজেট ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকার বাড়াচ্ছে না ঋণের বোঝা। চলতি অর্থবছরের মতোই পরিমাণ থাকছে কম বেশি 2.5 লাখ কোটি টাকা। ব্যবসায়ীদের তাগিদ, দেশি নয় বরং ঋণের চাহিদা মেটাতে বিদেশি উৎসের দিকে জোর দেওয়া উচিত। ঋণ নির্ভরতা কমিয়ে রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ইয়ানুর শিফাতের প্রতিবেদনে। দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ করে সরকার। চলতি বাজেটের পরিমাণ ছিল 2,51,600 কোটি টাকা। আসছে বাজেটে তা বাড়বে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে। ঋণ কম বেশি 2.5 লাখ কোটিতেই স্থির থাকবে। বিগত সরকার ঋণ নির্ভর হওয়ায় জানুয়ারি পর্যন্ত দেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 8,86,000 কোটি টাকা, আর মার্চ পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি 12,72,000 কোটি টাকা। এতে বেড়েছে সুদ পরিশোধের চাপও। আসছে বাজেটে তাই এ বাবদ ব্যয় 20,000 কোটি টাকা বাড়িয়ে 1,33,000 কোটি টাকা নির্ধারণ হতে পারে। জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ বেশি না হয় বাজেট ঘাটতি মেটাতে সরকারের উচিত এই উৎসের উপর গুরুত্ব দেওয়া, বলছেন ব্যবসায়ীরা। আইএমএফ এর যে একটা গাইডলাইন আছে বৈদেশিক ঋণের সাথে জিডিপির অনুপাত কতটুকু থাকা উচিত, সেই থ্রেশহোল্ডটা হচ্ছে 40%। সরকারের যে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার যে সক্ষমতা,
সেটা আসলে মোটেই যথেষ্ট পরিমাণে কাজে লাগানো হয়নি। ঋণটা যদি ডোমেস্টিক থেকে না নিয়ে বৈদেশিক সূত্র থেকে নেওয়া হয়, সেটা আসলে আমাদের জন্য ওভারঅলে ভালো ফল বয়ে নিয়ে আসবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়নে ঋণের উপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এর বিপরীতে পরোক্ষ কর নয়, বরং আয়করের মতো প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। ঋণ যত কম করা যায় ততই ভালো। প্রায় 5 লক্ষ কোটি টাকার যে একটা লক্ষ্যমাত্রা থাকবে এই রাজস্ব আদায়ের জন্য, সেটা যদি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় উৎস থেকে ঋণ সরবরাহ করতে হবে। রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষের কাছে বাজেটের ডিরেকশন থাকতে হবে, যাতে করে তারা তাদের টার্গেট অনুযায়ী অন্তত যাতে রেভিনিউটা কালেক্ট করে। একই সঙ্গে যে আয়করের যে আদায়ের হার সেটি বাড়াতে হবে। ঋণ পরিশোধ সক্ষমতা কমায় মার্চে বাংলাদেশের ঋণমান নেতিবাচক করেছে মুডিস। তবে IMF এর ঋণ কর্মসূচি চলমান থাকায় বিশ্বের কাছে ইতিবাচক বার্তা যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। মুডির সঙ্গে বা অন্যান্য ঋণমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। কোরবানির ঈদ ঘিরে পঞ্চগড়ে বসেছে পশুর হাট। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে যাওয়া ব্যাপারীরাও ভিড় করছেন হাটে। এই মুহূর্তে রাজনগর পশুর হাটে আছেন সহকর্মী সোহাগ হায়দার, যাচ্ছি তার কাছে। প্রথমে জানিয়ে রাখি যে কোরবানির ঈদকে ঘিরে কিন্তু দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে যে সকল পশুর হাট রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জমতে শুরু করেছে। আমরা জেলার বিভিন্ন হাটে খোঁজখবর নিয়েছি যে বর্তমানে যে পশুগুলো রয়েছে কোরবানির জন্য যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো ইতিমধ্যে হাটে তোলা শুরু হয়েছে। আমি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় শহরের সব থেকে বড় যে হাটটি রয়েছে রাজনগর হাট। এই রাজনগর হাটে উপস্থিত হয়েছে আমরা। এখানে ক্রেতা বিক্রেতার বিষয়টি রয়েছে, দামটি কিন্তু কিছুটা কম। বর্তমানে এই ঈদকে ঘিরে কিন্তু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কোরবানির পশু তোলা হয়েছে, যার জন্য এখানে যে দামের বিষয়টি রয়েছে সে দামটি কিন্তু কিছুটা কম পাচ্ছে। তারা বলছে যে গেলবারের থেকে প্রায় 10 থেকে 15,000 টাকা কিন্তু এবার তারা নাকি কম পাচ্ছে বলে আমাদের জানিয়েছে। আমি বলে রাখি যে পঞ্চগড় জেলা প্রাণী সম্পদের যে কর্মকর্তা রয়েছে তিনি আমাদের জানিয়েছেন যে এবারের এই ঈদকে ঘিরে কিন্তু জেলায় 1,44,000-এর মতো গরু পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে চাহিদা রয়েছে 1,10,000-এর মতো। তো এই সকল গরু কিন্তু ইতিমধ্যে যারা খামারি রয়েছে বা ক্ষুদ্র যারা গরু লালন পালন করে তারা কিন্তু ইতিমধ্যে সেগুলো বিক্রির জন্য বাজারে তুলেছে। একই সাথে আমি বলে রাখি যে এখানে যে সকল ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা রয়েছে এর পাশাপাশি কিন্তু এই রাজনগর হাটে কিন্তু যারা ব্যাপারী রয়েছে তারাও এসেছে। আমি এখানে সকাল থেকে দেখেছি এখানে শুধু ব্যাপারী না, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের এই কোরবানি ঈদকে ঘিরে ভালো মানের গরু ক্রয়ের জন্য কিন্তু এই হাটে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি যে কথা বলেছি, তারা বলছে যে এখানে যে সকল গরু রয়েছে তারা আশা করছেন এখান থেকে তাদের চাহিদা মতো ভালো মানের যে গরু পশুটি রয়েছে সেটি কিন্তু ক্রয় করে তারা এই আসন্ন ঈদে কিন্তু বাসায় বা ঘরে তুলতে পারবেন। তো আমি এখানকার সার্বিক যে বাজার কমিটি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই বাজারটি ইতিমধ্যে জমতে শুরু করেছে। তবে আগামী যে কয়েকটি বাজার রয়েছে ঈদকে ঘিরে সে সকল বাজারেও কিন্তু এর থেকে চাহিদা আরো বাড়বে এবং মানুষের উপস্থিতি কয়েকগুণ হারে বাড়বে। একই সাথে বলে রাখি যে নিরাপত্তার বিষয়টাও কিন্তু এখানকার জেলা প্রশাসন তদারকি করছে। ছিল আমার কাছে পঞ্চগড়ের রাজনগর হাট থেকে কোরবানির হাটের সর্বশেষ খবর। পঞ্চগড়ের রাজনগর পশুর হাট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ইহুদি জাদুঘরের বাইরে অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। একে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদের কোনো জায়গা নেই। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের বাইরে অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত অস্ত্রধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় সব সড়ক, এমনকি জাদুঘরের পাশে অবস্থিত জর্জ টাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক নারীসহ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত 2 জন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের কর্মী বলে উল্লেখ করা হলেও তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। একদম কাছ থেকে টার্গেট করে তাদের গুলি করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। একে ইহুদি বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। এ ঘটনাকে জঘন্যতম সন্ত্রাসী হামলা উল্লেখ করে এক এক্স বার্তায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।
প্রকাশ্যে হামলার পর ইহুদি কমিউনিটিতে দেখা দিয়েছে আতঙ্ক। জননিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইহুদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি কমিউনিটি। হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদের কোনো জায়গা হবে না যুক্তরাষ্ট্রে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রিট খারিজ। আপিলের ঘোষণা রিটকারীর, বৃষ্টি মাথায় নিয়ে অষ্টম দিনের মতো রাজপথে সমর্থকরা। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্র দলের অবস্থান। সব আসামিকে দ্রুত গ্রেফতার করে রহস্য উন্মোচনের আহ্বান। এবং ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও থামছে না পুশ ইন। ফেনী, পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত থেকে আরও ৬৫ জনকে জোর করে পাঠালো বিএসএফ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।